গল্প বাঁধনহারা প্রেম পর্ব ১৬ লেখিকা শান্তা মণি মায়াবতী সকাল সকাল ৮টা জানালা বেদ করে সূর্যের আলো চোখে মুখে পড়েই পিটপিট করে চোখ খুলে তাকায় রোদ ঘুম ঘুম চোখে বেডের উপর উঠে বসে কিছুটা সময় লাগে নিজের অবস্থাস বুঝতে চোখ মুখ ডলে আশেপাশে তাকায় রোদ শুভ্রের রুমে আছে রোদের আস্তে আস্তে মনে পড়ে কালকে রাতে ঘটে যাওয়া ঘটনার সাথে সাথে আতকে উঠে নিজের দিকে তাকাতেই দেখে সব ঠিক আছে রোদ স্বস্তির নিঃশ্বাস ফেলে আশেপাশে তাকায় কোথাও শুভ্র নেই রোদ আস্তে করে বিছানা থেকে উঠে চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হয়ে বের হয়ে আসে শুভ্রের রুম থেকে নিজের রুমে গিয়ে পরে থাকা শাড়ি চেঞ্জ করে নিচে ড্রয়িং রুমের দিকে যায় হেনা বেগম ড্রয়িং রুমের সোফায় বসে আছে কিছু একটা নিয়ে আলোচনা করছেন ফোনে কারো সাথে হেনা বেগম রোদকে খেয়াল করেনি রোদ ধীর পায়ে এগিয়ে যায় খাবার টেবিলের দিকে সকালের নাস্তা করে আবার নিজের রুম চলে আসে কলেজ যাবে সেই জন্য রোদ রেডি হওয়ার আগে রুহির রুমে যায় রোদ রুহির রুমে ঢুকতেই দেখে রুহি কারো সাথে ফোনে কথা বলছে রোদকে দেখে রুহি সাথে সাথে ফোন কেটে দেয় জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে রুহি রোদ তুই এখানে রোদ সন্দেহ দৃষ্টিতে তাকায় রুহির দিকে রোদের চোখ পড়ে রুহির পায় রোদ ভ্রু কুঁচকে তাকায় তারপর বলে রোদ নূপুরগুলো তো খুব সুন্দর কবে নিলি রুহি রুহি রোদের কথায় ভরকে যায় নিজেকে স্বাভাবিক করে আমতা আমতা করে বলে রুহি ভাইয়া দিয়েছে রোদ ওহ হো আচ্ছা শোন কলেজ যাবি না রেডি হ রুহি রোদের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে অবাক হয়ে বলে রুহি তুই কিছু জানিন না রোদ কি জানব রুহি হেসে উঠে রোদের দিকে এগিয়ে এসে মজা করে বলে উঠে রুহি সারাদিন জামাই নিয়ে থাকলে কি আর জানবি বাড়িতে কি হচ্ছে রোদ কি এছে বলবি রুহি অহনা আপুর বিয়ে ঠিক হয়েছে নিলয় ভাইয়াদের কি যেন হয় ছেলে তাদের চেনা পরিচিত আর অহনা আপুকে আগে থেকে পছন্দ করে রাখছে ছেলে বিদেশ থেকে এসেছে এখন ওনারা বিয়েটা করে নিতে চাচ্ছে তাই আজকে আমাদের কলেজ যাওয়া হবে না দাদি থাকতে বলেছে বাড়িতে আমাদের রোদ মৃদু হাসে বাড়িতে এত কিছু হচ্ছে আর সে কোনো কিছু জানে না রুহি আবার বলে উঠে নীলাও আসতে আছে রোদ হাসে তারপর দুজনে কিছুক্ষণ কথা বলে আবার চলে যায় রোদ রুহির রুম থেকে বের হয়ে নিজের রুমের দিকে যেতে নিবে এমন সময় কারো ডাকে পিছন ফিরে তাকায় আরাফ চৌধুরী পিছনে দাঁড়িয়ে আছে হাসি মুখে রোদ আরাফ চৌধুরী কাছে এগিয়ে গিয়ে বলে রোদ মামা কেমন আছেন আপনি আরাফ চৌধুরী আমি ভালো আছি মা তুই কেমন আছিস রোদ আলহামদুলিল্লাহ ভালো মামা আরাফ চৌধুরী অনেক দিন পর বাড়িতে ফিরলেন বেশিরভাগ সময় সে বাড়ির বাহিরে থাকে অফিসের কাজের জন্য আরাফ চৌধুরী রোদের সাথে টুকটাক অনেক কথায় বলেন কথা শেষ করেই চলে যায় এইদিকে নিলয় লুঙ্গি পরে পুরানো একটা শার্ট পরে কাঁধে ক্যামেরা নিয়ে যাবে ভিডিও বানাতে রুম থেকে বের হয়ে কিছু দূর যেতেই কিছু একটা খেয়াল করে পরে সাথে সাথে আমার নিজের রুমে আসে প্রায় 10 মিনিট পর রুম থেকে বেরিয়ে আসে কিছু দূর গিয়ে আড়ালে লুকিয়ে পড়ে যা ভেবেছিল তাই রিনা খান চুপি চুপি নিলয়ের রুমে ঢুকে নিলয় মুখ চেপে হেসে ওঠে নিলয় মনে মনে বলে নিলয় ডুকো রুমে ডুকো চান্দু তারপর বুঝবা কত মজা রিনা খান রুমে ঢুকে আসে পাশে ফ্লোরে স্লিপ কেটে ঠাসস করে পড়ে যায় জোরে চিৎকার করে উঠে নিলয় রুমের দরজার সামনে দাঁড়িয়ে লুঙ্গি জাগিয়ে ঘুরে ঘুরে নাচতে থাকে আর বলে নিলয় আহারে কিপটা খালাম্মা এখন বুঝেন মজা কেমন লাগে দূর থেকে নীলা সব কিছুই দেখছে প্রথমে নিলয়ের পোশাক দেখে চিনতে না পারলেও পরে চিনে ফেলে কিছুক্ষণ আগেই নীলা এসেছে রোদ রুহির সাথে কথা বলে আসছে নিলয় গাধাকে সায়েস্তা করতে নীলা বিড়বিড় করে বলে নীলা আবে এই হাদারাম এই রকম লাফাচ্ছে কেন
এইদিকে রুমের ভিতরে রিনা খান পড়ে ব্যথায় কাতরাচ্ছে, এমনিতেই মোটা অনেক, তার উপরে এইভাবে পড়ে যাওয়া। রিনা খান উঠার চেষ্টা করে, কিন্তু আবার ঠাসঠস করে পড়ে যায়। নিলয় নাচা বন্ধ করে রুমের দরজা খুলে ভিতরে গিয়ে রিনা খানকে দেখে দাঁত বের করে হাসে। নীলা নিলয়কে রুমের ভিতরে ঢুকে যেতে দেখে ভাবে হয়তো নীলাকে দেখছে, যার জন্য রুমের ঢুকে লুকাচ্ছে। নীলা রাগে তেতে উঠে, রেগে গিয়ে নিলয়ের রুমের দিকে এগিয়ে যায়। নীলা নিলয়ের রুমে ঢুকে চেঁচিয়ে বলে ওঠে, নীলা, হাদারামের বাচ্চা, আমাকে রং নাম্বার দিয়ে ডিস্টার্ব করা না, আজ তো তুই শেষ। আচমকা কারো কণ্ঠস্বর পেয়ে পিছন ফিরে তাকায় নিলয়। নীলাকে সামনে দেখে ভয়ে ঢোক গিলে জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, নিলয়, তু মেয়ে খা নে। নীলা রেগে গিয়ে নিলয়কে ধরতে যায়। নিলয় সামনের দিকে দৌড় দিতে নেয়। নীলা নিলয়ের শার্ট ধরতে নেয়, কিন্তু নিলয় দৌড় দেওয়াতে নিচে পড়ে যায়। আর নীলার হাতে আসে নিলয়ের লুঙ্গি। নীলার সামনে তাকাতেই দেখে নিলয় চিত হয়ে পড়ে আছে। লুঙ্গি খুলে নিলয়ের পায়ের কাছে আটকে আছে। নীলা সাথে সাথে লুঙ্গি হাত থেকে নিচে ফেলে দেয়। নিলয়ের সামনে অচেনা এক মধ্য বয়স্ক মহিলাকে পড়ে থাকতে দেখে ভয় লজ্জায় কাচুমাচু করে। রিনা খান এতক্ষণ সবকিছু দেখছিল। কি হচ্ছে আসলে সে বুঝতে পারছে না। এইদিকে নিলয় উঠে বসতে যায়, কিন্তু ঠাসঠস করে আবার পড়ে যায়। নীলা ফ্লোরের দিকে তাকাতেই দেখে তেল পড়ে আছে। নীলা এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে আসে। এইদিকে নিলয় রিনা খানকেও ফ্লোর থেকে উঠতে পারছে না। যখনই উঠতে যায় ঠাসঠস করে নিচে পড়ে যায়। নিলয় কাঁদো কাঁদো হয়ে বলে ওঠে, নিলয়, আল্লাহ, এখনো বিয়ে করিনি, বউ বাচ্চা কিছুই নাই, তুমি আমার কোমর রক্ষা করো মাবুদ। বিয়ে করেনি, তারপর না হয় কোমর ভেঙে প্রতিবন্ধী বানিয়ে রেখো। নিলয় আস্তে করে উঠে দাঁড়ায়, এক পা এগোতেই আবার ঠাসঠস করে পড়ে যায় রিনা খানের কোলের উপর। রিনা খান জোরে মা বলে চিৎকার করে ওঠে। নিলয়ও রিনা খানের সাথে চিৎকার করতে থাকে। বাড়ির সবাই ছুটে আসে নিলয়ের রুমে। টিনা, অহনা নিলয়কে উঠাতে যায়, কিন্তু ফ্লোরে যে তেল পড়ে আছে এটা খেয়াল করেনি। অহনা টিনা স্লিপ কেটে ঠাসঠস করে পড়ে রিনা খানের উপর। রিনা খান আগের থেকে আরো জোরে চিৎকার করে ওঠে। রুহি রোদ এগিয়ে আসে, তখনই অহনা বলে ওঠে, অহনা, রোদ, রুহি ফ্লোরে তেল পড়ে আছে, সামনে আসিস না, তোরাও পড়ে যাবি। রুহি রোদ থেমে যায়, তারপর সাবধানে সবাইকে ফ্লোর থেকে তুলে। রিনা খান ঠিক মতো হাঁটতে পারছে না, কোমর ধরে চিৎকার করছে। হেনা বেগম ডাক্তার ডেকেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো এসে পড়বে। সবাই শুধু একটা কথা বলছে, ফ্লোরে তেল পড়ল কি করে। আর নিলয় গাধা তাও কিচ্ছু বলছে না। নিলয়ের পরনে হাঁটু অবধি হাফ প্যান্ট পরা ছিল, তাই এই বারের মতো মান সম্মানটুকু রক্ষে পেয়েছে, তা না হলে সব যেত। নিলয় কোমরে হাত দিয়ে বিড়বিড় করে বলে, নিলয়, এই মেয়ের সমস্যা কি? সব সময় আমার ইজ্জতের উপরেই নজর তার। সকাল 10টা কি 10:30। পাত্রপক্ষের সামনে শাড়ি পরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অহনা। ছেলেও এসেছে, ছেলের নাম আহান, বিদেশে পড়াশোনা করেছে, নিজের বিজনেস আছে। ছেলের মা টুকটাক প্রশ্ন জিজ্ঞেস করছে, আর অহনা সেই সব কিছুর উত্তর দিচ্ছে। অহনার পাশে রুহি, নীলা, জুই দাঁড়ানো। রোদ নিজের রুমেই আছে। হেনা বেগম আসতে বলেছিল কিন্তু আসেনি, কারণ রোদ সেখানে গেলে হয়তো মীরা বেগম বিরক্তি ফিল করবে। এই জন্য মিথ্যা মাথা ব্যথার কথা বলে রুমে শুয়ে আছে। অয়ন, নিলয়, বাড়ির বড়রা সবাই আছে। নেই শুধু শুভ্র। ছেলের মা অহনাকে দেখে ব্যাগ থেকে একটা ডায়মন্ড রিং বের করে, অহনাকে পরিয়ে দেয়। তারপর অহনা আর আহানকে পাঠায় আলাদা কথা বলতে। আর এইদিকে বিয়ের দিন তারিখ ঠিক করছে বাড়ির বড় সদস্যরা। 20 মিনিট পর অহনা আহান নিচে আসে। আহানের মুখে মৃদু হাসি, অহনা মাথা নিচু করে আছে।
অহনা আহানের বিয়ে সামনের মাসের 7 তারিখ, এখনো 25-27 দিন বাকি বিয়ের। অহনাকে মাত্র পক্ষ কিছুক্ষণ হলো দেখে গেছে। অহনা নিজের রুমে বসে আছে। পাশে রুহি, রোদ, নীলা, টিনা, জুই, নেই শুধু রিয়া আর যারা। যারা কোথায় জানি গেছে সকাল সকাল। আর রিয়া নাকি দেশের বাহিরে আছে, কোন কাজের জন্য চলে আসবে নাকি কিছু দিনের মধ্যে, টিনার কাছ থেকে শুনছে রোদ। টিনা আগের থেকে অনেকটাই চেঞ্জ, রোদের সাথেও অনেক স্বাভাবিক ব্যবহার করে। সব কাজিনরা মিলে একসাথে অনেকটা সময় ধরে গল্প করে। কথার মধ্যে থেকে রুহি হঠাৎ বলে ওঠে, রুহি, অহনা আপু তোমার বিয়ের তো এখনো 1 মাসের মতো দেরি। 1 মাসের মতো? রুহির কথায় অহনা মাথা নাড়ার, রুহি গালে হাত দিয়ে একটু ভেবে বলে ওঠে, রুহি, আমরা একটা কাজ করলে কেমন হয়? সব কাজিনরা একসাথে মিলে একটা ট্যুর দিলে কেমন হয়? ট্যুরের কথা শুনতেই সবার চোখ মুখ ছোট ছোট হয়ে যায়। রোদের দিকে তাকায় সবাই। রোদের মনে পড়ে যায় সেদিনের রাতে ঘটে যাওয়া ঘটনা। রোদের পুরো শরীর কাঁটা দিয়ে ওঠে। রুহি সবার দিকে তাকায়, তারপর বলে, রুহি, আরে রিল্যাক্স, এটা ফ্যামিলি ট্যুর হবে। আর আমরা পরিবারের সবাই মিলে যাব। সবার মুখে হাসি ফুটে। জুই রুহিকে বলে ওঠে, জুই, তা না হয় মানলাম, কিন্তু ফ্যামিলির সবাই মিলে কোথায় যাব ঘুরতে, আর তারা কি যেতে রাজি হবে? রুহি মাথায় হাত দিয়ে ভাবলিশীনভাবে বলে, রুহি, এমন কোনো জায়গা কথা বলতে হবে যেখানে যেতে সবাই রাজি হবে। রুহির কথায় সবাই সম্মতি জানায়। কিছুক্ষণ পর রুহি চেঁচিয়ে বলে ওঠে, রুহি, আমরা গ্রামের বাড়ির যাব। মানে আমার আব্বু চাচারা ছোটবেলার যেখানে বড় হয়েছে। রুহির কথায় সবাই সম্মতি জানায়। সেই ছোটবেলায় মামুনি থাকতে একবার গিয়েছিল গ্রামের বাড়ি রোদ, তারপর আর যায়নি। রোদের মা নাকি ছোটবেলায় গ্রামে বড় হয়েছে। সবাই সিদ্ধান্ত নিয়েছে পরিবারের সবাই মিলে গ্রামের বাড়ি ঘুরতে যাবে 7 দিনের জন্য। সবাই মিলে যায় হেনা বেগমের রুমে। হেনা বেগম প্রথমে রাজি না হলেও পরবর্তীতে নাতনিদের জোড়াজুড়িতে রাজি হন এবং হেনা বেগম বলেন সে নিজেই আজকে রাতে বাড়ির সবাইকে বলবে, সবাই মিলে তারা ঘুরতে যাবে নিজেদের গ্রামের বাড়ি। হেনা বেগম রাজি হওয়াতে সবাই খুশি। দুপুর পেরিয়ে বিকেল 4টা। সব কাজিনরা মিলে একসাথে ছাদে আড্ডা দিচ্ছে। বিকালে নীরা ও তার হাজবেন্ড আকাশও এসেছে। সবাই ছাদে আছে। রোদও সবার সাথে ছাদের এক কোণে বসে আছে। সবাই হাসি ঠাট্টা করছে। পরন্ত বিকেলের সময়টা অনেক সুন্দর। দুপুর 12:30টা। শুভ্র রাগে গর্জে উঠে বলে, শুভ্র, মুখে লাগাম দে রোদ, তা না হলে তোর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলব। রোদ কাঁদতে কাঁদতে বলে উঠে, রোদ, আমার ডিভোর্স চাই, আমি থাকব না আপনার সাথে, মুক্তি দিন আমায়। শুভ্র রেগে গিয়ে রোদের চুলের মুঠি শক্ত করে চেপে ধরে, রক্ত চোখে রোদের দিকে তাকিয়ে বলে, শুভ্র, ডিভোর্স লাগবে তোর, না মুক্তি চাই কি? পাখা গজিয়েছে তোর, ওয়েট, আমি তোর পাখা কেটে দিচ্ছি। রোদ রাগে শুভ্রকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে হাতের উঠল পিঠ দিয়ে চোখের পানি মুছে বলে, রোদ, থাকব না আমি, আপনি আমাকে ভালোবাসেন না, ঘৃণা করেন, আমি কারো ঘৃণা নিয়ে কেন থাকব? শুভ্র রোদের কথায় রাগে জ্বলে উঠে। রোদের দিকে এগিয়ে দেয়ালের সাথে চেপে ধরে, রোদের গাল শক্ত করে ধরে বলে, শুভ্র, ভালোবাসা মারাস শালি তুই, হ্যাঁ, ছুতে গেলেই তো ছাগলের মতো ম্যাঁ করিস, ছোঁয়ার আগেই তো সেন্সলেস হয়ে যাস, আবার আসছিস ভালোবাসি না ভালোবাসি না বলে হাঁসের মতো প্যাক প্যাক করতে, হ্যাঁ, ভালো কথা ভালো ব্যবহার তোর সহ্য হয় না, থাপ্পড় খেতে চাস দিনে দুপুরে, তার জন্য এই রকম করিস কি? সন্ধ্যা হয়ে আসতেই সবাই ছাদ থেকে নেমে যায়।
নীলা কিছুক্ষণ আগেই বাড়িতে চলে গেছে। রোদ, রুহি, জুই সবাই একসাথেই বসে আছে। নিলয় নিজের রুমে শুয়ে আছে, তার হাঁটার মতো অবস্থায় নেই। রাত ৮টা কি ৮:৩০। রোমান বসে আছে ড্রয়িং রুমের সোফায়, আশেপাশে চোখ ভোলাচ্ছে রুহিকে এক নজর দেখার আশায়, কিন্তু রুহি ছায়াটাও দেখা যাচ্ছে না। রোমান বিরক্ত হয়ে উঠে পড়ে সিঁড়ি দিকে যেতে নিবে, এমন সময় হেনা বেগম পিছন থেকে বলে ওঠে। হেনা বেগম, রোমান দাদু ভাই। রোমান পিছন ফিরে তাকায়, মুচকি হাসি দিয়ে এগিয়ে যায় হেনা বেগমের দিকে। হেনা বেগম বলেন, হেনা বেগম, আমরা সবাই গ্রামের বাড়ি যাচ্ছি, তুমিও যাবে আমাদের কাছে, আমি কোনো অজুহাত শুনব না। রোমান, কিন্তু দাদি, আমার কাজ। হেনা বেগম, 1 সপ্তাহ জন্য সব কাজ বন্ধ। রোমান আর কোনো কিছু বলে না, সম্মতি জানায় যে সেও যাবে হেনা বেগমের সাথে টুকটাক কথা বলে। রোদ নিজের রুমে নামাজ পড়ে বসে আছে, কেন জানি কোনো কিছু ভালো লাগছে না। শুভ্র এমন হুটহাট কাছে আসা, সবকিছু তার কাছে শর্টের মতো। রুহি, জুই এরা নিজের রুমেই আছে। রোমান রুহিকে অনেকবার কল মেসেজ করে, কিন্তু রুহি নিজের রুমে দরজা লাগিয়ে বসে আছে, কোনো কিছুই বলছে না। রোমান অনেকক্ষণ অপেক্ষা করে, আমার চলে যায়। লজ্জাবতী লাজুক লতা লজ্জা পাচ্ছে, যার জন্য রুমে দরজা বন্ধ করে বসে আছে ম্যাডাম। কথাগুলো মনে মনে বলেই হাসে রোমান। রাত দুপুর 12টা। বিছানার উপর এপাশ ওপাশ করে যখন ঘুম আসে না রোদের। বিছানার উপর উঠে বসে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে ঘুমাবে, কিন্তু ঘুম তার চোখে ধরাই দিচ্ছে না। বিছানা থেকে উঠে দাঁড়ায়, দরজা খুলে হাঁটা দেয় ছাদের দিকে। সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উঠছে রোদ। ছাদের দরজা খুলে ছাদে পা রাখতেই চোখের সামনে অপ্রকাশিত কিছু দেখে আঁতকে উঠে কাপা কাপা কণ্ঠে বলে ওঠে, রোদ, কে কে এ? খা নে। কারো কণ্ঠ স্বর পেয়ে দূরে ছিটকে যায়। রোদ নিজের চোখের সামনে শুভ্র আর জেরিনকে দেখে কাপা কাপা কণ্ঠে বলে, রোদ, শু ভ্রো ভা ইয়া পনি এখানে। রোদকে এত রাতে ছাদে একদম আশা করেনি শুভ্র। রোদ কোনো উত্তর না পেয়ে একরকম দৌড়ে ছাদ থেকে নেমে যায় রোদ। শুভ্র রোদকে থামাতে গিয়েও থামায় না, পিছন ফিরে সজোরে থাপ্পড় মারে জেরিনের গালে। রাগে চোয়াল শক্ত করে বলে, শুভ্র, আমার চারপাশে যদি তোকে দেখি তো এরপর কি অবস্থা হবে তোর তা তুই নিজেও জানিস না। শরীরে বেশি জ্বালা থাকলে বেশা পাড়ায় যা, আমাকে তোর ওই নোংরা শরীর দিয়ে স্পর্শ করার চেষ্টা করবি না। কথাগুলো বলেই গটগট পা ফেলে ছাদ থেকে চলে যায়। অফিসের একটা কাজ করছিল শুভ্র, জরুরি একটা কল আসায় ছাদে আসে কথা বলতে। তার ভিতরে জেরিন এসে পিছন থেকে জড়িয়ে ধরে। শুভ্র জেরিনকে জাড়ানোর জন্য জেরিনকে ধরতেই সেই অবস্থায় এসে রোদ দেখে ফেলে। শুভ্র বিড়বিড় করে বলে, শুভ্র, না জানি বউ তার কত কিছু ভেবে বসে আছে, এমনিতেই বউকে মানাতে পারছি না, তার ভিতরে আবার একটু ঝামেলা এসে হাজির হয়েছে। হহ। শুভ্র রোদের দরজার সামনে এসে দাঁড়ায়, দরজা ধাক্কা দিতেই দেখে দরজা বন্ধ। জোরে দীর্ঘ শ্বাস ফেলে যা ভেবেছিল তাই, রুমে ভিতর হয়তো কেঁদে কেঁদে সাগর বানিয়ে দিচ্ছে। শুভ্র পকেট থেকে চাবি বের করে দরজা খুলে রোদের রুমে ঢুকে ডিম লাইট আলোতে দেখা যাচ্ছে বিছানার উপর হয়ে শুয়ে কাঁদছে শুভ্র। তপ্ত নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, শুভ্র, এখন তার এই গাধি বউকে তেল মারতে হবে। জীবনে কখনো কাউকে তেল মেরে কথা বলেছিল বলে মনে হয় না। শুভ্র রুমের লাইট অন করে, রোদের দিকে এগিয়ে গিয়ে রোদকে তুলে বসায়। রোদকে প্রথমে শুভ্রকে দেখে অবাক হলেও পরে রাগে তেতে ওঠে। রোদ শুভ্রকে নিজের থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, রোদ, এখানে কেন এসেছেন? চলেন যান আমার রুম থেকে। শুভ্র শান্ত কণ্ঠে বলে।
শুভ্র, বউয়ের সাথে পীড়িত করতে এসেছি। রোদ শুভ্রের কথায় আরও রেগে যায়। বিছানা থেকে উঠে যেতে যেতে বলে, রোদ, আপনার মতো চরিত্রহীন লোক কখনো আমার স্বামী হতে পারে না। আর আমি আপনার বউ না। রুম থেকে বেরিয়ে যান। অন্য মেয়ের তো অভাব নেই তাদের কাছে যান পীড়িত করতে। রোদের এমন কথায় শুভ্র রাগ করলেও নিজেকে স্বাভাবিক রেখে বলে, শুভ্র, বউ তুমি যেটা দেখছ সেটা একদম সত্যি না। তুমি আমার কথা শোনো। রোদ রেগে গিয়ে চেঁচিয়ে বলে উঠে, রোদ, চুপ থাকেন আপনি। রাত দুপুর 12টায় কি আপনি ওই মেয়ের সাথে ছাদে তাহাজ্জুদ পড়তে গেছিলেন? সেই সত্যি বলতে চাচ্ছেন? হ্যাঁ। শুভ্র, আবে তুই আমার কথাটা তো শুনবি। রোদ, কোনো কথা শুনতে চাই না। শুভ্র রেগে গিয়ে বিড়বিড় করে বলে, শুভ্র, এত বড় বিজনেস সামলাই, কিন্তু এখন একটা মাত্র বউ সেটাকেও সামলাতে পারি না ছে হহ। শুভ্র নিজের চুল টেনে ধরে জোরে জোরে শ্বাস ফেলে। তার বউ যেভাবে তোত্তারা তোত্তারা কথা বলছে তাতে কখনো যে থাপ্পড় পড়ে গালে। তাই নিজেকে শান্ত করতে চাইছে। শুভ্র রোদের দিকে এগিয়ে এসে বলে, শুভ্র, আমার অবাধ্য হোস না রোদ, তোত্তারামি বাদ দে, তা না হলে তোকে কিন্তু ভয়ঙ্কর কিছু সহ্য করতে হবে। রোদ রেগে গিয়ে চেঁচিয়ে বলে উঠে, রোদ, আমি থাকতে চাই না আপনার সাথে। আপনার মতো একজন চরিত্রহীন মানুষ আমার দরকার নেই। মুক্তি দিন আমায়। শুভ্র রাগে গর্জে উঠে বলে, শুভ্র, মুখে লাগাম যে রোদ, তা না হলে তোর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলব। রোদ, থাকব না আমি আপনার সাথে। ডিভোর্স চাই। মুক্তি দিন আমায়। শুভ্র রেগে গিয়ে রোদের চুলের মুঠি শক্ত করে চেপে ধরে রক্তচোখে রোদের দিকে তাকিয়ে বলে, শুভ্র, ডিভোর্স লাগবে তোর না। মুক্তি চাই কি? পাখা গজিয়েছে তোর, ওয়েট আমি তোর পাখা কেটে দিচ্ছি। রোদ রাগে শুভ্রকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে হাতের উঠল পিঠ দিয়ে চোখের পানি মুছে বলে, রোদ, থাকব না আমি আপনি আমাকে ভালোবাসেন না। ঘৃণা করেন। আমি কারো ঘৃণা নিয়ে কেন থাকব? শুভ্র রোদের কথায় রাগে জ্বলে উঠে। রোদের দিকে এগিয়ে দেয়ালের সাথে চেপে ধরে, রোদের গাল শক্ত করে ধরে বলে, শুভ্র, ভালোবাসা মারাস শালি তুই। হ্যাঁ, ছুতে গেলেই তো ছাগলের মতো ম্যাঁ করিস। ছোঁয়ার আগেই তো সেন্সলেস হয়ে যাস। আবার আসছিস ভালোবাসি না ভালোবাসি না বলে হাঁসের মতো প্যাক প্যাক করতে। হ্যাঁ। রোদ শুভ্রের থেকে নিজেকে ছাড়িয়ে গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলে, রোদ, আপনি ছুলে আমার কোনো ফিল আসে না। আপনার প্রতি আমার কোনো অনুভূতি কাজ করে না, যার জন্য আমি আপনাকে আমার কাছে আসতে দেই না। শুভ্র রোদের কথা প্রচণ্ড রেগে যায়। শালি বলে কি? ফিল আসে না? শুভ্র পাশে থাকা ফুলদানি ফ্লোরে সজোরে ফেলে। রোদ ভয়ে 2 কদম পিছিয়ে যায়। শুভ্র রোদের দিকে এগিয়ে আসতে দেখে রোদ পিছতে পিছতে বলে, রোদ, আপনি আমার কাছে আসবেন না। আমি থাকব না আপনার কাছে। আপনি আমায় ভালোবাসা দেন না, ভালোবাসেন না। আমি থাকব না আপনার সাথে। শুভ্রের রাগ এখন সপ্তম আকাশে রোদের দিকে এগোতে এগোতে বলে, শুভ্র, সত্যি তো আমি তোকে ভালোবাসা দিচ্ছি না, তবে আজকে দিব। তোকে প্র্যাকটিক্যালি ভাবে ভালোবাসা দেখাবো কতটা ভয়ঙ্কর এই শুভ্র চৌধুরী ভালোবাসা। শুভ্রের এমন কথায় রোদ ভয় আরো জোরে শব্দ করে কেঁদে দেয়। শুভ্র রাগে গর্জে উঠে বলে, শুভ্র, খোদার কসম রোদ, মুখ দিয়ে যদি আর একটা শব্দ বের হয় তো তোকে আমি এখানেই খুন করে পুঁতে ফেলব। রোদ শুভ্রের হুঙ্কারের সাথে সাথে কান্না বন্ধ হয়ে যায়। ঠোঁট কামড়ে ধরে নিজের কান্না আটকে রাখে। শুভ্র রোদের দিকে এগিয়ে রুমের দেয়ালের সাথে চেপে ধরে, রোদের দিকে তাকিয়ে রাগে চিবিয়ে চিবিয়ে বলে, শুভ্র, ফিল আসে না? আমি কাছে আসলে হ্যাঁ। আজকে আমি দেখব কিভাবে ফিল আসে না আমার প্রতি। রোদ শুভ্রের এমন কথায় ভয়ে সিটিয়ে যায়।
রাগের মাথায় কি বলতে গিয়ে কি বলে ফেলছে সে নিজেও জানে না। রোদ ছটফট করতে থাকে শুভ্রের থেকে ছোটার জন্য, কিন্তু শুভ্রের সাথে পেরে ওঠে না। শুভ্র বিরক্ত হয়ে রোদের গায়ের ওড়না খুলে রোদের হাত শক্ত করে বেঁধে দেয়। রোদ ভয়ে কিছু বলতেও পারছে না। গলা কাটা মুরগির মতো ছটফট করছে। সে এটা ভালো করে বুঝতে পারছে শুভ্রের মতলব ভালো ঠেকেছে না। শুভ্র রোদের কোমর জড়িয়ে ধরে গলায় মুখ ডুবাই আস্তে আস্তে চুমু খেতে থাকে। রোদের পুরো শরীর থর থর করে কাঁপছে শুভ্রের স্পর্শে। শুভ্র মাথা তুলে রোদের দিকে তাকিয়ে আরো শক্ত করে কোমর জড়িয়ে ধরে ঠোঁট ডুবিয়ে দেয় রোদের ঠোঁটে। রোদের হাত পিছন দিকে বাধা থাকায় কিছু করতে পারছে না। প্রায় 5 মিনিট পর রোদকে ছেড়ে দিয়ে গালে শব্দ করে চুমু খায়। তারপর বলে, শুভ্র, ফিল হচ্ছে জান? ফিল করতে পারছো আমাকে? রোদ ফুপিয়ে উঠে শুভ্র অন্য গালে ঠোঁট ছোঁয়ায়, তারপর আবার বলে উঠে, শুভ্র, ফিল করতে পারছো জান? রোদকে চুপ করে থাকতে দেখে শুভ্র রাগে চেঁচিয়ে বলে উঠে, শুভ্র, চুপ করে আছিস কেন শালি? কথা বল, ফিল করতে পারছিস? রোদ ফোপাতে ফোপাতে বলে, রোদ, হুম মম। শুভ্র, হুম কি? ফিল করতে পারছিস? রোদ, হুম পারছি ফিল করতে। শুভ্র রোদকে কোলে তুলে নেয়। বিছানার দিকে এগোতেই অজানা ভয়ে রোদ কেঁপে ওঠে। শুভ্রের শার্ট শক্ত করে চেপে ধরে কাপা কাপা কণ্ঠে বলে, রোদ, আমাকে ছেড়ে দিন শুভ্র ভাই প্লিজ, আমি অসুস্থ। শুভ্র বাঁকা হাসে, তারপর বলে, শুভ্র, তোর অসুস্থতা কালকে ঠিক হয়ে গেছে, সো আমাকে ডিস্টার্ব করিস না। শুভ্রের কথায় রোদ আরও ছটফট করতে থাকে। শুভ্র রোদকে বিছানার ফেলতেই রোদ বিছানা থেকে উঠতে যায়, কিন্তু হাত বাঁধা থাকায় উঠতে পারে না। ঠাসস করে বিছানার উপর পড়ে যায়। রোদ শুভ্রের দিকে অসহায় দৃষ্টি শূন্যতে তাকায়, কাপা স্বরে বলে ওঠে, রোদ, প্লি জয়ে ম ন করবেন না। হ। শুভ্র ঠোঁট কামড়ে হাসে, গায়ে থাকা শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে মারে। রোদ ভয়ে আরও সিটিয়ে যায়। শুভ্র রোদের কাছে এগিয়ে আসতে আসতে বলে, শুভ্র, আজকে ভয়ঙ্কর কিছু করব, বউ বাধা দিও না। শুভ্র রোদকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। রোদ ডুকরে কেঁদে উঠে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে। শুভ্র রোদকে ছেড়ে রোদের দিকে তাকায়, কপালে শব্দ করে চুমু খেয়ে রোদের কপালে কপাল ঠেকিয়ে জোরে ফিসফিস করে বলে ওঠে, শুভ্র, আমাকে আজকে বাধা দিস না রোদ প্লিজ, তোর এই ছোট্ট শরীর তাকে নিজের করে নিতে দে আমায় প্লিজ। আমি এই ভয়ঙ্কর যন্ত্রণা আর সহ্য করতে পারছি না বউ, আমি তোকে যত কষ্ট দিয়েছি সব আমার আদর ভালোবাসা দিয়ে পুষিয়ে দিব। প্লিজ জান, একটা বার তোকে একান্ত আমার করতে সাই দিবি? শুভ্রের স্বর করুণ, প্রতিটা কথায় আবেগ ভালোবাসা মাখানো। শুভ্রের প্রতিটা কথায় রোদের শরীর নড়ে ওঠে। রোদের কোনো প্রতিক্রিয়া না দেখে শুভ্র রোদের উপর থেকে উঠে যেতে নেয়। শুভ্রকে সরে যেতে দেখে কি জানি রোদের কি হল। রোদ শুভ্রের গলা জাপটে ধরে ফুপিয়ে উঠে বলে, রোদ, আমার ভয় লাগে। শুভ্র রোদকে শক্ত করে জড়িয়ে ধরে বেডের উপর শুয়ে রোদকে নিজের বুকের সাথে চেপে ধরে বলে, শুভ্র, আমি আছি, তো কিচ্ছু হবে না বউ। রানিং।